দাদা, ওই তো একটা, মারো মারো। বেশ বড় সড়াই আছি, চল ওদিকে চল। ভোলা ও বিশু দুই ভাই। বর্ষার সময় জলা জমি ভরে গেলে দুই ভাই দিন রাত নাওয়া খাওয়া ভুলে মাছ ধরে। কোনো কোনো মাছ হাত দিয়ে, আবার কোনোটা কোঁচ দিয়ে গেঁথে। দিগন্ত বৃষ্টিত ফাঁকা মাঠ পেরিয়ে তেঁতুল গাছের পাশ দিয়ে গ্রামে প্রবেশ করলেই গ্রামের শুরুতেই একটা বাড়ি, চারিপাশে জলা জমি। এই বাড়িতেই বাস করে ভোলা, বিশু আর তার বাবা মা। ছোট্ট পরিবার। মা পরমা দেবী বাড়িতে সংসারের কাজ করেন, আর বাবা নরেন বাবু শহরে এক কারখানায় কাজ করেন। তাই কাজের সূত্রে তাকে বেশিরভাগ সময়ই শহরে থাকতে হয়। দুই ছেলেকে নিয়ে পরমা দেবী এই বাড়িতেই থাকেন। বড় ছেলে ভোলা ছিল খুবই শান্ত স্বভাবের, কিন্তু ছোট ছেলে বিশু ছিল খুবই দুরন্ত। তবে দুজনেরই ছিল খুব মাছ ধরার নেশা। বর্ষার সময় বৃষ্টির জলে জলা জমি ডুবে গেলে দুজনে স্কুল বন্ধ করে সারাদিন মাছ ধরত। তাই তাদের দুজনকে নিয়ে অস্থির হয়ে উঠেছিল পরমা দেবী। বাবা আসুক একবার, তোদের দুটোকেই শহরে পাঠিয়ে দেব। বারবার বারণ করার পরেও সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরা। আর ভোলা, তুই তো বড় হয়েছিস। আমি অনেকবার ভাইকে বাড়ি চলে আসতে বলেছি, ও আসেনি। তা শুনবে কেন? আমার হয়েছে যত জ্বালা। সারাদিন জলে ভিজে ভিজে মাছ ধরে বিশুর শরীর খারাপ করেছে। রাত্রে দু ভাই বিছানায় শুয়ে আছে, মা পাশের ঘরে। বাইরে ক্রমাগত বৃষ্টি চলছে। তোকে কত করে ভিজতে বারণ করলাম, শুনলি না? শুয়ে থাক বিছানায়, আমি মাছ ধরি। দাদা, আমি যাব তোমার সাথে। না, তোর শরীর খারাপ, মা বকবে। বৃষ্টি পড়ছে, মনে হয় সকালে সারা মাঠ হাবুডুবু খাবে। তাহলে তো অনেক মাছ হবে। হ্যাঁ, সকাল হলেই সবাই ছুটবে। তাই আমি একটু ভোরে যাব বাবার টর্চ লাইটটা নিয়ে। দাদা, আমিও যাব, নিয়ে যাবে তো? না, তুই চুপ করে ঘুমা। আমি যাবই, ব্যাস। এই বলে বিশু রাগে ঘড়িতে ভোর 4টের অ্যালার্ম দিয়ে মাথার পাশে রেখে দিল। বৃষ্টির মধুর শব্দে ধীরে ধীরে চোখ বুজে এলো বিশু। রাত হতে বৃষ্টির বেগ আরো বেড়েছে। বিশু, বিশু। ভোলার ডাকে ঘুম ভাঙল বিশুর। বিশু, আমি যাচ্ছি, তুই আসবি না কিন্তু। দাদা, আমিও যাব। না, তুই একটু ঘুমা, শরীরটা ঠিক হোক, পরে বেলায় আমার সাথে যাবি। এই বলে ভোলা বেরিয়ে গেল। তার এক হাতে একটা কোঁচ, আর অন্য হাতে টর্চ লাইট, আর মাথায় পেখে। বিশুর মনটা খারাপ হয়ে গেল। দাদা আজ কত মাছ ধরবে, কিন্তু তার তো শরীর খারাপ। তা না হলে কখন ভোর হয়ে গেল, কখন অ্যালার্ম বেজে গেল, তা সে শুনতেও পেল না। এত গভীরভাবে ঘুমাচ্ছিল সে। এসব ভাবছে এমন সময় তার চোখ পড়ল অ্যালার্ম ঘড়ির দিকে। চমকে উঠল বিশু। এ কি, অ্যালার্ম ঘড়িতে তখন রাত 2টো। তার দাদা তাহলে বুঝতে না পেরেই এত রাতেই বেরিয়ে পড়েছে। বৃষ্টি পড়েই চলেছে। এই শরীর খারাপ নিয়ে সেও তো যেতে পারবে না। মাকে জানিয়ে কি সে বাইরে বেরোবে? মাকে জানালে মা দাদাকে প্রচুর বকা দেবে। বাবাও বাড়িতে নেই। বিশু যে কি করবে কিছুই বুঝতে পারল না। এখন তার একটু একটু ভয় করছে। হ্যাঁ, ভয় তো হওয়ারই কথা।
হয় গ্রামের শ্মশানটাকে নিয়ে। ওই শ্মশানটা মোটেও ভালো জায়গা নয়। সে শুনেছে মাঝরাতে ওখানে ভূত ঘোরাফেরা করে। কোনো উপায় না পেয়ে বিশু বিছানায় শুয়ে অপেক্ষা করতে লাগলো ভোর হওয়ার। তার দাদা ভালোভাবে ফিরে এলেই হলো। এইভাবে অপেক্ষা করতে করতে বিশু ঘুমিয়ে পড়ল। বিশু, বিশু ওঠ বাবা, দেখ অনেক বেলা হয়েছে। মায়ের ডাকে ঘুম ভাঙল বিশুর। অনেক বেলা হয়ে গেছে। ওঠ ওঠ, দেখ দাদা কত মাছ ধরে এনেছে। দাদা ফিরেছে? বিশু তাড়াতাড়ি উঠে বসল। দাদা এসে গেছে শুনে তার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটল। বিশু বাইরে বেরিয়ে এলো। বাইরের দাওয়াতে রাখা এক ঝুড়ি মাছ দেখে বিশুর খুব আনন্দ হলো, কিন্তু রাগও হলো। সেও যদি যেতে পারত তাহলে সেও কত মাছ ধরত। কারণ মাছ খাওয়ার থেকে ধরার মজাটাই আলাদা। ভোলা একপাশে চুপ করে বসে আছে। রাত জেগে বৃষ্টিতে ভিজে মাছ ধরেছে, তাই খুব ক্লান্ত বলে মনে হচ্ছে। বিশু তার পাশে গিয়ে বসল। দাদা, তুমি আমাকে না নিয়ে তুমি একাই খুব চলে গেলে। আবার কখন যাবে? আমাকে নিয়ে যাবে তো? নাহলে কিন্তু মাকে বলে দেবো তুমি মাঝরাতে মাছ ধরতে গিয়েছিলে। ভোলা বিরক্তির চোখে তাকালো বিশুর দিকে, তারপর উঠে ঘরে চলে গেল। সারাদিনটা ভোলা ঘুমিয়ে কাটালো। তার ঘুম আর ছাড়ছে না। সন্ধ্যা হয়ে গেছে, তাও তার ঘুম ভাঙছে না। এদিকে বিশু মাছ ধরতে যাবে বলে অপেক্ষা করছে। দাদা ছাড়া তাকে মা একা যেতে দেবে না। দূর, ভাল লাগে না। কে তোমাকে রাত করতে যেতে বলেছে? এবার সারাদিন পড়ে পড়ে ঘুমাও। কিন্তু ভোলা তখনও ঘুমিয়ে যাচ্ছে। হঠাৎ মা ভোলার গায়ে হাত দিয়ে বুঝতে পারে ভোলার প্রচন্ড জ্বর উঠেছে। তখনই বিশু গিয়ে গ্রামের কবিরাজ মশাইকে ডেকে আনে। বৃষ্টিতে ভিজে ভিজে প্রচুর মাছ ধরেছে নাকি? আর বলবেন না দাদা, এই দুটোকে নিয়েই আমার হয়েছে যত জ্বালা। কি যে করি এদের নিয়ে। ঠিক আছে, কটা ঔষধ দিচ্ছি, 3 বার করে খাওয়াবে। জলে খবরদার নামতে দেবে না। কবিরাজ মশাই চলে গেলেন। রাতে বিশু দাদার পাশে জেগে বসে আছে। বিশু, দাদার খেয়াল রাখবি, ও এখন ঘুমাচ্ছে। বিরক্ত করবি না, আর কিছু অসুবিধা হলে আমাকে ডাকবি। ঠিক আছে মা, তুমি যাও, আমি আছি তো। পরমা দেবী চলে গেলেন। বিশু ভোলার পাশে বসে রইল। তার খুব আফসোস। দাদা ছিল তার খুবই প্রিয়। সেই তার একমাত্র বন্ধু, খেলার সাথী। তার এখন একটাই চাওয়া, দাদা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যাক। দাদাকে ছাড়া সে মাছ ধরতেও যেতে পারছে না। এদিকে দেখছে গ্রামের লোক কত মাছ ধরছে, কিন্তু না, জ্বর কিছুতেই কমল না। 3 দিন কেটে গেল। ছেলের শরীর খারাপ শুনে নরেনবাবু শহর থেকে বাড়ি এসেছেন। পাশের এলাকা থেকে ডাক্তারবাবু ডাকা হলো। তিনিও দেখে কিছু ঔষধ দিয়ে গেলেন।
বিশু দাদার পাশে সারা রাত জেগে বসে থাকে। জ্বর একটুও কমছে না। প্রায় 5 দিনের মাথায় জ্বর কমল। ভোলা উঠে বসল। বিশুর আনন্দ আর ধরে না। তার দাদা সুস্থ হয়ে উঠেছে। দাদা এখন কেমন লাগছে? দেখো এবার তুমি ঠিক হয়ে যাবে। এই, তুই এত বক বক করিস না, যা বাইরে যা। তারপর বেশ কিছুদিন কেটে গেছে। ভোলা সুস্থ হয়ে উঠেছে বটে, কিন্তু তার আচার ব্যবহার একদম পাল্টে গেছে। সারাদিন চুপ করে বসে থাকে, কিছু খেতে চায় না, চোখ দুটো ভেতরে ঢুকে গেছে। একদিন সকালে পরমা দেবী রান্না করছেন। বিশু এসে বলল, মা মা, দাদা কেমন যেন একটা হয়ে গেছে, কিছু বললেই রেগে যায়, কেমন খিটখিটে ভাব। ঠিক করেছে, তোকে বকেছে তো? তুই এত জ্বালাস, ও সবেমাত্র জ্বর থেকে উঠেছে, সুস্থ হোক, সব ঠিক হয়ে যাবে। যা, তুই যা। বিশু চলে গেল, কিন্তু তার মনে একটা সন্দেহ বাসা বেঁধেছে। দাদা সেদিন অত রাতে মাছ ধরতে গেল, তারপর অনেক মাছও পেল, আর তারপর থেকে তার জ্বর, তারপর এমন খিটখিটে স্বভাব। এটাকে সে মোটেই স্বাভাবিক ব্যাপার বলে মেনে নিতে পারল না। ভৌতিক ব্যাপার না তো। সেই রাতে ভোলা আর বিশু অঘরে ঘুমোচ্ছে। তখন প্রায় মাঝরাত। হঠাৎ বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে গেল বিশু। চোখ খুলেই বিশু দেখলো জানালাটা খোলা, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। বিশু তাড়াতাড়ি উঠে জানালাটা বন্ধ করতে গেল। জানালা বন্ধ করতে গিয়ে বিশু চমকে উঠল। সে দেখলো বাড়ির পেছনে জলাতে একজন জলের মধ্যে দাঁড়িয়ে মাছ ধরছে। বিদ্যুতের আলোতে এবার স্পষ্ট দেখতে পেল সেটা আর কেউ নয়, তার দাদা ভোলা। সাথে সাথে বিশু বিছানার দিকে তাকিয়ে দেখলো না, ভোলা বিছানায় নেই। তারপর সে দেখলো ভোলা জলে হাত ডুবিয়ে একটা মাছ ধরল। তারপর সেই কাঁচা মাছটাকে খেতে লাগলো। বিশুর আর বুঝতে অসুবিধা হলো না, তাহলে তার সন্দেহটাই ঠিক। নিঃশব্দে জানালা বন্ধ করে বিশু এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সে অনুভব করল কেউ ঘরে ঢুকেছে। সে চুপ করে চোখ বন্ধ করে পড়ে রইল। ভোলা চুপি চুপি এসে বিশুর পাশে শুয়ে পড়ল। হয়তো বিশুর দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, তবুও সে চুপ করে পড়ে রইল ঘুমের ভান করে। ভয়ে তার ঘুম আর এলো না। পরদিন সকালে পরমা দেবী বাজারে গেলেন। বাড়ি একেবারে ফাঁকা। বিশু ভয় ভয় করে ভোলার কাছে গিয়ে বলল, এই তুমি কে? কে তুমি? আমি জানি তুমি আমার দাদা নও, বলো কে তুমি? কি যাতা বলছিস, যা এখান থেকে। ঠিক আছে আমি যাচ্ছি, মা আসুক, মাকে সব বলবো। দাঁড়াও, কি বলবি মাকে? আমি কাল যা দেখেছি সেটাই বলবো। বলবি? যা, যাকে বল। তুই মনে রাখিস, কাউকে বললে তোর দাদাকে আমি শেষ করে দেবো। বিশু খুব ভয় পেয়ে গেল। হঠাৎ করে তার দাদার গলার স্বর এমন পাল্টে গেল কেন? ভয় পেয়ে বিশু বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে দাওয়াতে বসে রইল।
সে কি করবে এখন ভাবতে থাকলো। বললেও বিপদ, আর না বললেও তো। অনেক ভেবে সে ঠিক করলো, না, মা এলে সে সব বলে দেবে। এই মনস্থির করে সে দাওয়াতে বসে অপেক্ষা করতে লাগলো মায়ের জন্য। কিছুক্ষণ পর পরমা দেবী বাজার থেকে ফিরল। বিশু মা মা করে ডেকে তার দিকে ছুটে গেল। মা মা উফ, কি হলো আবার তোর? মা, একটা কথা বলার ছিল তোমাকে। কি বল? বিশু বলতে গিয়ে পেছন ফিরে দেখলো ভোলা দাঁড়িয়ে, তার দিকে চেয়ে মুচকি হাসছে। খুব ভয় পেয়ে গেল বিশু। কথা ঘুরিয়ে মাকে বলল, কিছু না, আমার জন্য একটা চকলেট এনেছো তো? না, নেই। যা যা এখান থেকে। পরমা দেবী চলে গেলেন। বিশু চুপ করে দাঁড়িয়ে রইল। ভয়ে সে কিছুই করতে পারল না। সারাদিন ধরে সে মাকে বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু বলতে পারেনি। সে যখনই বলতে যায়, ভোলা ঠিক তখনই সেখানে হাজির হয়ে যায়। বিকেল বেলায় ভোলা একটু বাইরে যেতেই সুযোগ বুঝে বিশু ছুটে যায় মায়ের কাছে। মা মা, কোথায় গো? ও মা! কি হলো কি? মা, তোমাকে একটা কথা বলার আছে। কি কথা? তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। জানো মা, দাদা। কি হয়েছে ভোলার? মা, আমাকে নিয়ে কি কথা হচ্ছে? হঠাৎ করে কোথা থেকে হাজির হয়ে গেল ভোলা। ভোলাকে দেখে বিশু শিউরে উঠল। কি হলো? বলবি তো কি বলছিলি? কিছু না মা, তুমি যাও। ঠিক আছে, তুই পড়তে বস। পরমা দেবী চলে গেলেন। রে, কি বলছিলি এক্ষুনি? কই, কিছু না তো। আমি সব জানি। মনে রাখিস, দাদার ভালো মন্দ সব তোর হাতে। ভালো চাস তো চুপচাপ থাক। এই বলে ভোলার উপি ভূত সেখান থেকে চলে গেল। বিশু কি করবে কিছুই খুঁজে পেল না। তার দাদার কোনো ক্ষতি সে চায় না, কিন্তু এভাবেও তো চলতে দেওয়া যায় না। এতে তো ধীরে ধীরে তার দাদার শরীর নিস্তেজ হয়ে পড়বে। তাই সে মনে মনে ঠিক করলো কথাটা মাকে বলবে না, বরং সবটা দেখাবে। রাতে খাওয়া দাওয়া সেরে সবাই শুয়ে পড়ল। যথারীতি ভোলা বিশু পাশাপাশি একই বিছানায় শুয়ে। ভোলা ঘুমাচ্ছে আর বিশু চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছে। সে অপেক্ষা করছে রাতে। অপেক্ষা করতে করতে কখন বিশু ঘুমিয়ে পড়ল তা সে বুঝতে পারল না। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। কেউ যেন জলে হাঁটছে। পাশে তাকিয়ে দেখলো ভোলা বিছানায় নেই। পরপর করে উঠে বসলো বিশু। তারপর জানালা দিয়ে উঁকি মারল। হ্যাঁ, ভোলাই হাঁটছে, আর কাঁচা মাছ ধরে ধরে খাচ্ছে। বিশু এক বিন্দুও দেরি না করে মায়ের ঘরে গিয়ে তার মাকে ডেকে আনলো। পরমা দেবী দেখে চমকে উঠল। কি ভোলা? মা, চুপ করো চুপ করো। ও এখন ভোলা না, ওর মধ্যে একটা ভয়ানক আত্মা আছে। কতবার তোমাকে বলতে গিয়েও পারিনি। ও আমাকে ভয় দেখিয়েছে। এসব কি দেখছি ঠাকুর? মা, শান্ত হও শান্ত হও। কোথায় গেল ভোলা? কোথায় গেল? এদিক ওদিক তাকিয়ে দেখলো ভোলাকে আর দেখা যাচ্ছে না। আমাকে খুঁজছো নাকি তোমরা? পিছন ঘুরে চমকে উঠল পরমা দেবী। হঠাৎ করে ভোলা উপস্থিত হলো ঘরের মধ্যে।
কে তুই? কে তুই? তো আমার ভোলানোস। তুমিও জানতে পেরে গেছো? যাও যাও, আমাকে একটু ঘুমাতে দাও। পরমা দেবী আর বিশু ভয়ে সেখানে দাঁড়াতে পারল না, পাশের ঘরে চলে এলো। ঠিক করলো সকালেই নরেন বাবুকে খবর দেয়া হবে। সব জেনে তো আর দেরি করা যায় না। সকাল হতেই একজন লোকের হাতে খবরটা পাঠানো হলো শহরে। একটু বেলা হতেই ভোলা সারা বাড়ি টহল দিতে শুরু করলো। সে যেন পাগলের মতো উন্মাদ। ভয়ে পরমা দেবী বিশু ঘরের মধ্যে দরজা দিয়ে বসে থাকে। দুপুরে নরেন বাবু বাড়ি ফিরলেন। দেখলেন ভোলা বাইরে দাওয়াতে বসে ঘুমাচ্ছে। তিনি তার সাথে কোনো কথা না বলেই ঘরের মধ্যে চলে গেলেন। এসব কি করে হলো? জানি না, আমি কিছু জানি না। তুমি কিছু একটা ব্যবস্থা করো, আমার ভোলাকে বাঁচাও। আচ্ছা, কি করা যায় বলো তো? গুরু বাবার কাছে গেলে কেমন হয়? হ্যাঁ, তুমি বরং তাই যাও, তাড়াতাড়ি এসো। এই বলে নরেন বাবু বেরিয়ে পড়লেন। যেখানেই যাও, কোনো কাজ হবে না। নরেন বাবু চলে গেলেন। পরমা দেবী ও বিশু ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে রইল। ভোলা বাইরে বসে। কিছুক্ষণ পর ভোলা আপন মনে কি সব বকতে বকতে বেরিয়ে চলে গেল। বিশু, চল বাবা, সকাল থেকে কিছু খাসনি, ও এখন নেই, কিছু খেয়ে নিবি, চল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। নরেন বাবু বাড়ি ফিরলেন, কিন্তু ভোলা সেই যে বেরিয়েছে এখনো ফেরেনি। কি গো, গুরু বাবা কই? তিনি আসেননি? বাবা পুজোয় ব্যস্ত, ঠাকুরকে ভোগ নিবেদন করে যত রাতি হোক আসবেন বলেছে। কিন্তু ভোলা কোথায়? তুমি চলে যাওয়ার পর সেও বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। গুরু বাবার নাম শুনে ভয়ে পালিয়েছে তাহলে। যদি না ফেরে, আমার ভোলার কি হবে? কিছু হবে না, ও ঠিক ফিরবে। বাবা আসবেন বললেন তো। এমন সময় অন্তদন্ত হয়ে ভোলা বাড়ি ফিরল। হ্যালো, তোমাদের গুরুজি কই? এলো না কেন? হ্যাঁ, আসছে আসছে, তুই ভালো চাস তো এখান থেকে চলে যা। আমার গুরু বাবাকে তুই এখনো চিনিস না। তোমার গুরুজি আমায় চিনে গেছে, সে আর আসবে না। এই বলে ভোলা ঘরের ভেতর চলে গেল। রাত তখন 10টা। সবাই বাইরে দাওয়ায় বসে অপেক্ষা করছে গুরু বাবার জন্য। পাশে একটা হ্যারিকেন মিটমিট করে চলছে। ক্রমে রাত বাড়তে লাগলো, কিন্তু গুরু বাবা তখনও এসে পৌঁছালেন না। এমন সময় ভোলা ঘর থেকে বেরিয়ে এলো। কি হলো, আসেনি? আমি বলেছিলাম আসবে না, আসতে পারবে না। কে তুমি? আমার ভোলাকে ছেড়ে দাও। যাও, মেলা বলকো না। ভোলা আবার ঘরে ঢুকে গেল। ভয়ে বাড়ির সবাই জড়ো সড়ো হয়ে গেল। কি করে তাদের এই পরিবারের বিপদ কাটবে? গুরু বাবা আমায় কথা দিয়ে এলেন না কেন? না, বাবা তো কথার খেলাপ করেন না, অর্জুন মানুষ উনি। আচ্ছা, এতে ওর কোনো হাত নেই তো? কি জানি, হতেও পারে। তাহলে এখন কি হবে? আজ রাতটা অপেক্ষা করো, কাল আমাদের পাশের গ্রামের বড় ওঝা শান্তিচরণ বাবুর কাছে যাব।
সেই মতো পরদিন সকালে নরেনবাবু পৌঁছে গেলেন পাশের গ্রামের শান্তিচরণ বাবুর কাছে। তাকে সবটা খুলে বললেন। শান্তিবাবু, শান্তিবাবু, আপনি আমার ছেলেকে বাঁচান। শান্ত হও, শান্ত হও। তোমার ছেলের কোনো ক্ষতিও করবে না, তাতে ওর কিছু লাভ হবে না, একটা দেহ হারাবে। আপনি চলুন আমার সাথে। না না, তুমি এখন যাও, আমি একটু রাত করে আসবো। রাতে ছাড়া ওকে জব্দ করা যাবে না। আর বাড়ির বাইরে একটা ঘটিতে জল রেখে দিও। আর তোমরা ঘরের বাইরে কেউ বেরোবে না, আমি ঠিক সময় মতো চলে যাব। নরেনবাবু বাড়ি ফিরে এলেন। ওলা বাইরে উঠোনে পায়চারি করছে। নরেনবাবুকে দেখেই বলতে শুরু করলো, কে আবার কোথায় গিয়েছিলে? ও শান্তি, কেউ কিছু করতে পারবে না, কেউ না, যাও। বলতে বলতে ভোলা বেরিয়ে গেল। বাড়ির সবার চিন্তা আরো বাড়তে লাগলো। ছেলেটার কিছু হয়ে গেলে কি হবে? দিন গড়িয়ে রাত হলো। শান্তিচরণের কথা মতো সবাই ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে রইল। ভোলা তখনও বাড়ি ফেরেনি। সবাই অপেক্ষা করতে লাগলো শান্তিচরণ বাবুর। একটু পরে কারো একটা পায়ের শব্দ পেয়ে বেরিয়ে এলেন নরেনবাবু। উঠোনে বেরিয়ে নরেনবাবু দেখলেন ভোলা উঠোনে পায়চারি করছে। তার হাতে একটা কাঁচা মাংসের টুকরো, মুরগির ঠ্যাং বলেই মনে হচ্ছে। নরেনবাবুকে দেখে ভোলা বলে উঠল, জেগে থেকে লাভ নেই, মার আসবে না, শুয়ে পড়ো, যাও যাও। সারা বাড়িতে এখন একটা ভয়ের পরিবেশ। সারা রাত বাইরে চলল ভোলার তাণ্ডব। বাড়ির সবাই জেগে অপেক্ষা করতে লাগলো শান্তিচরণ বাবুর। কিন্তু রাত গড়িয়ে ভোর হতে চলল, শান্তিচরণ বাবু তবুও এলেন না। এক আশ্চর্য ব্যাপার। সবাই আসবে বলছে, কিন্তু কেউই তো আসছে না। নরেনবাবু বুঝলেন এর মধ্যে নিশ্চয়ই কোনো অশুভ সংকেত আছে। সকাল হতেই নরেনবাবু চললেন শান্তিচরণ বাবুর কাছে। রহস্যটা যে কি সেটা তাকে জানতেই হবে। শান্তিচরণ বাবুর বাড়িতে গিয়ে দেখলেন তিনি বিছানায় শুয়ে। কি হয়েছে শান্তিবাবু, শরীর খারাপ? কাল আপনি গেলেন না, তাই আসলাম। বুঝলে নরেন, আমার দ্বারা হবে না। তোমার ছেলেকে ঠিক করা আমার কাজ নয়। আপনি আপনি এমন কেন বলছেন? কিছু একটা করুন। না গো, আমি পারবো না। আপনি গিয়ে দেখবেন, চলুন, তারপর বলবেন। গিয়েছিলাম, আমি কাল গিয়েছিলাম। ওই না তো, আমরা তো সারা রাত জেগে বসেছিলাম। ঠিক আছে, শোনো তবে। রাত 11টা করে আমি বেরিয়ে পড়ি। হাঁটা পথ ধরে হাঁটতে থাকি। রাস্তা দিয়ে হাঁটছি, কিছুক্ষণ পর আমার মনে হলো কেউ যেন আমার সাথে সাথে আসছে। আমি যেন তার ফিস ফিস শব্দ শুনতে পাচ্ছি। জীবনে প্রথম আমার একটু ভয় করতে লাগলো। নির্জন রাস্তায় আমি একেবারে একা। হিঁচি শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না। তবুও আমি সেসব গুরুত্ব না দিয়ে
মনে সাহস এনে এগিয়ে চললাম। হাঁটতে হাঁটতে অবশেষে এসে পৌঁছলাম তোমাদের বাড়ির রাস্তায়। তোমাদের বাড়ির কাছে যে তেঁতুল গাছটা আছে তার সামনে আসতেই হঠাৎ আমার চোখ পড়লো এই গাছটায়। আমি চমকে উঠলাম। দেখলাম ওই গাছে লম্বা পা ঝুলিয়ে কে যেন বসে আছে। এক দৈত্যকার চেহারা, তার পা দুটো মাটিতে ঠেকে আছে। ওই দু পায়ের মাঝখান দিয়ে যে যাবে তার মৃত্যু অনিবার্য। আমি ভয়ে আর এগোতে পারলাম না, কিন্তু ভয়ে আমি পালিয়ে গেলাম না। আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করলাম তার ওপর, কিন্তু না, কোনো মন্ত্রতেই কাজ হলো না। হঠাৎ একটা গাছের ডাল ভেঙে ছিটকে আসে আমার দিকে। এটার আঘাতে আমি ছিটকে মাটিতে পড়ে যাই। তখন আমার কানের কাছে পিস পিস করে কে যেন বলে গেল, তোকে আগেই সাবধান করেছিলাম, আর যদি দ্বিতীয়বার এদিকে আসিস তখন তোর প্রাণ খোয়াবে। এই আঘাতে আমার পায়ে চোট লাগে। বাড়ি ফিরে এসে বিছানা থেকে আর উঠতে পারছি না। ও, সেই জন্য আগের দিন গুরুবাবু তাহলে আসতে পারেননি। সবই তো শুনলে নরেন। আমার দ্বারা ওকে হারানো সম্ভব নয়। আমাকে তুমি ক্ষমা করো। আপনি এমন কেন বলছেন? কিছু একটা করুন। একটা উপায় আছে। ভৈরব, ভৈরব নাকি মস্ত বড় সাধক। কোথায় পাবো তাকে? শুনেছি গাজীপুরের শ্মশানে থাকে। এই শ্মশানে মরা পোড়ায়। মোড়া পোড়াই? ডোম? সে কি পারবে? আপনি যখন পারলেন না। ওনার অনেক ইতিহাস আছে। তুমি যাও ওর কাছে, এখন এই একমাত্র উপায়। ঠিক আছে। নরেনবাবু বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে সব কথা পরমা দেবীকে বললেন। তারপর আর দেরি না করে সপরিবারে বেরিয়ে পড়লেন গাজীপুরের শ্মশানের উদ্দেশ্যে। অনেক দূরের পথ, কখন ফিরবেন ঠিক নেই, তাই পরমা দেবী ও বাড়িতে একা থাকার সাহস পেলেন না। অবশেষে তারা যখন গাজীপুরের শ্মশানে পৌঁছল তখন ভর দুপুর বেলা, সূর্য মধ্য গগনে। ভৈরব তখন শ্মশানে মরা দাহ করছে, তাই তারা দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। আচ্ছা, ইনি তো ডোম, মোড়া পোড়ান, ইনি কি কিছু পারবেন? দেখাই যাক না কি হয়। আমার তো ভরসা হচ্ছে না। অবশেষে মরা পোড়ানোর কাজ শেষ করে ভৈরব তাদের কাছে এলো। বলুন, কি ব্যাপার? কি জন্য এসেছেন? আগে আমার ছেলের ওপর অশুভ শক্তি ভর করেছি। নরেনবাবু সব খুলে বললেন। দেখুন, আমি সব রুদ্রাক্ষ ত্যাগ করেছি। আমি আমার বাবার ইচ্ছা মতো তার কাজ করে যাচ্ছি। আপনারা অন্য কোথাও যান। সবই তো শুনলেন, এবার আমার ছেলেকে বাঁচান, আমার ভোলাকে রক্ষা করুন। নরেনবাবুর কান্নায় আর তার ছেলের প্রতি ভালোবাসায় ভৈরব না সাড়া দিয়ে পারল না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এটা এক ভয়ানক ভূত। রাত্রি পথ আটকে দাঁড়িয়ে থাকে, কাউকে যেতে দেয় না। ওর সাথে মোকাবিলা করা সহজ না। আমার দ্বারা ওকে হারানো সম্ভব না। আমাকে ক্ষমা করবেন। এই বলে ভৈরব সেখান থেকে চলে গেল।
নরেনবাবু ও পরমা দেবী হতাশ হয়ে বাড়ি ফিরতে লাগলো। আমি তো আগেই বলেছিলাম ওই ভূত তাড়ানো এই ডোমের কাজ না। তুমি চুপ করো, করা যায় এখন ভাবো। একরাশ দুশ্চিন্তা নিয়ে সন্ধ্যার পর তারা বাড়ি ফিরল। বাড়ির দাওয়াতে বসেছিল ভোলা। তারা আসতেই বলে উঠল, হ্যালো, কোথায় গেল তোদের ভৈরব? আমার কেউ কিচ্ছু করতে পারবে না। নরেনবাবু খুব চিন্তার মধ্যে পড়ল। কি করে এই সংকটের হাত থেকে মুক্তি পাবে তার পরিবার? এক অদৃশ্য আত্মা বাসা নিয়েছে তার ছেলের মধ্যে। তিনি যে রাগের মধ্যে তাকে মারবে, তাতে তার ছেলে ভোলারই ক্ষতি হবে। এদিকে বিশুও দিন দিন দাদার চিন্তায় শুকিয়ে যাচ্ছে। না খাওয়া, না ঘুম, নাওয়া খাওয়া সব হারিয়ে গেছে। বিশু আস্তে আস্তে ভোলার কাছে গেল। আচ্ছা, তুমি আমার দাদাকে এবার মুক্তি দাও। ও তোমার কি এমন ক্ষতি করেছে? দাদা ছাড়া আমার ভালো লাগে না। মেলা বকিস না, যা এখান থেকে। বিশু ভয়ে ভয়ে সেখান থেকে চলে এলো। রাত তখন প্রায় 12টা। কারোর চোখে ঘুম নেই, সবাই গভীর চিন্তায় মগ্ন। হ্যারিকেনটা টিম টিম করে জ্বলছে। ভোলাও দূরে দাওয়ায় বসে আছে। এবার তার বাইরে বেরোনোর সময় হয়ে আসছে। সে রাত হলেই বেরিয়ে যায়, এখানে ওখানে ঘোরে রাতে। চারিদিকটা নিস্তব্ধ। এমন সময় বিশু বলে উঠল, আচ্ছা বাবা, আজ যার কাছে গিয়েছিলাম, ওই যে ভৈরব, তিনি যদি এতটাই শক্তিশালী না হন, তাহলে চোখ বন্ধ করে সব জেনে গেল কি করে? নরেনবাবু চমকে গেলেন। ঠিক বলেছিস, তাহলে কি? ওদিকে ভোলা উঠে দাঁড়ালো। বিশুর দিকে এগিয়ে এসে বলল, কি বলছিস তুই? তার মানে আমার সাথে চলো না? হ্যাঁ, আমার সাথে চলো না? হঠাৎ ভেসে এলো এক অট্ট হাসি। একটা কালো ছায়া ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। একটু সামনে আসতেই আলো স্পষ্ট হলো অবয়বটা। ভৈরব। পরনে তার লাল বস্ত্র, হাতে গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লাল টকটকে তিলক। আপনি আসবেন না বললেন? হ্যাঁ, আমি আসবো জানলে ও আগে থেকেই আমার পদ আটকে বসে থাকতো। তাতে ও হয়তো আমার কিছু করতে পারতো না। তবে যদি তোমার ছেলের কোনো ক্ষতি করে? আপনি ধন্য আপনি আমার ভোলাকে রক্ষা করুন। না না না, চলে যা এখান থেকে চলে যা বলছি। যা যা এখান থেকে। তোকে আমি সাথে নিয়েই যাব। ওর শরীর ছেড়ে দে বলছি। না, এমন শরীর আমি আর পাবো না। একে আমি ছাড়বো না। কেন, ও তোর কি ক্ষতি করেছে? তোর কোনো ক্ষতি করেনি? না, করেনি। ও সেদিন রাতে দেখলাম খুব সুন্দর মাছ ধরে। মাছ ধরায় খুব পটু। তাই ওর শরীরটা আমার খুব পছন্দ হলো। 5 দিন ধরে জ্বরে ভুগিয়ে নচ করে তবে এই শরীরকে আমি বশ মানিয়েছি। এই শরীর আর আমি ছাড়বো না। ছাড়বি না বললেই হলো। জব্দ করার অনেক ঔষধ আমার আছে, দাঁড়া তবে। এই বলে ভৈরব ঝুলিতে হাত ঢোকাতে যাবে, ভোলা পাশে পড়ে থাকা একটা ভাঙা বাঁশ তুলে তার পেটের সামনে ধরলো। বেশি কিছু করলে এই বাঁশটা আমি পেটে ঢুকিয়ে দেবো। এই দেহ ছেড়ে বেরিয়ে যাব, কিন্তু তোদের এই সাদের ভোলা ও কিন্তু চলে যাবে উপরে। ভৈরব থমকে দাঁড়িয়ে গেল। এ তো খুব বদ আত্মা। ভৈরব কিছুতেই চায় না ওই আত্মাকে তাড়ানোর জন্য ভোলার কোনো ক্ষতি হোক। আচ্ছা, আমি কিছু করবো না। তোরা ফেলে দে বলছি।
ঠিক আছে ঠিক আছে, আমি ফেলে দিচ্ছি। তবে তবে এবার তুই না গেলে দাদি আমি ওর গলা কাটবো। ভৈরব মনে মনে ভাবলো, না, শক্তি দিয়ে এই আত্মাকে জব্দ করা যাবে না, বুদ্ধি দিয়েই একে জব্দ করতে হবে। আচ্ছা, আমাকে এক গ্লাস জল দাও, খুব তেষ্টা লেগেছে। দাও দাও, তোমাদের ভৈরবের গলা শুকিয়ে এসেছে, ওকে একটু জল দাও দাও। বিশু ছুটে গিয়ে এক গ্লাস জল নিয়ে এলো। ভৈরব জলের গ্লাসটা হাতে নিয়ে বিড় করে কি সব বলতে লাগলো। তারপর বলল, এই দেখ দেখ, তুই আর কিছুই করতে পারবি না, তোকে এই গ্লাসে আমি বন্দি করে দিয়েছি, আর তোর রক্ষে নেই। না না, তা কি করে সম্ভব? এ হতে পারে না, হতে পারে না। সবই সম্ভব, এই দেখ দেখ। এই বলে জলের গ্লাসটা ভৈরব এগিয়ে ধরল। ওলা গুটি গুটি পায়ে এগিয়ে এসে গ্লাসের দিকে মুখ বাড়ালো। হ্যাঁ, সত্যি সত্যি তুমি আমায় বন্দি করেছো, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ছেড়ে দিতে পারি যদি তুই কথা দিস ও শরীর ছেড়ে চলে যাবি, আর কোনোদিন আসবি না। বল। আমি কথা দিলাম, আমি ওকে ছেড়ে দেবো, এবার আমাকে ছেড়ে দাও। এই বলেই ভোলা মাটিতে পড়ে গেল, আর তার পাশে দেখা দিল একটা কালো ছায়া মূর্তি। যাও, ওকে ভেতরে নিয়ে যাও, আর এই তাবিজটা ওকে পরিয়ে দিও। তুমি কথা দিয়েছিলে, এবার আমাকে ছেড়ে দাও। দিচ্ছি দিচ্ছি, এত তাড়া কিসের? হাসতে হাসতে ভৈরব গ্লাসের জলটা পান করে নিল। শান্তি। এটা কি হলো? তুমি আমাকে ওই গ্লাসের জলে বন্দি করলে, ছেড়ে দেবে বললে, আবার জলটা খেয়েও নিলে, আমাকে মুক্ত করলে না। তুমি কথা দিয়ে কথা রাখলে না, কি সাধক তুমি! আরে পাগল, তুই মুক্ত। যা, তোকে আমি বন্দি করিনি। যা যা, তুই যা, এখান থেকে চলে যা। আবার আমার সাথে চলো না, এর প্রতিশোধ আমি নেবই। তোর শেষ আমি দেখতে চাই, তোকে আমি শেষ করব, এর প্রতিশোধ আমি নেবই। এই বলে চিৎকার করতে করতে সেই ভূত হাওয়ায় মিলিয়ে গেল। আর কোনো ভয় নেই, আমি এখন আসি। কাজ শেষ করে ভৈরব পা বাড়ালো বাড়ির দিকে। কিছুটা এগিয়ে তেঁতুল গাছটার কাছে আসতেই ভৈরব লক্ষ্য করলো কে যেন পা ঝুলিয়ে গাছের ওপরে বসে আছে। ভৈরব ব্যাপারটা আন্দাজ করতে পারল। আই বাছা ধন আই, আজই তোর শেষ দিন। আই 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 আই। ভৈরব বলল, কে কে তুই? আমি আমি সেই ভূত। ও ভৈরব আবার চলতে শুরু করলো। ভূতটার নিচে দিয়ে যাওয়ার সময় ভূতটার পা এসে লাগলো ভৈরবের মাথায়। সঙ্গে সঙ্গে ভূত সমেত সেই তেঁতুল গাছটাতে আগুন লেগে গেল। দাউ দাউ করে জ্বলতে থাকলো তেঁতুল গাছটা, আর ভূতের সে কি চিৎকার! ভৈরব কিন্তু থামলো না। ভৈরব এগিয়ে যেতে থাকলো গাজীপুরের শ্মশানের দিকে। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।